কৃতবীর্যের জন্য এই ভার্গবরা বেশ পূজা আর্চা যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করতেন এবং কৃতবীর্য মানে মন খুলে তাদেরকে দান করতেন এবং এই করতে করতে ভার্গবদের কাছে কিন্তু ধন সম্পত্তি প্রচুর হতো। এই জিনিস এরকম একটা নৃশংসতার উল্লেখ আমরা কিন্তু আর মহাভারতে পাইনি। না, সেই সময় গর্ভের থেকে এক অদ্ভুত তেজ বেরোয়, বা কে বেরোয় সেটা বলেনি, তেজ বেরোয় এবং এদের সবাই অন্ধ হয়ে যায়। পুরো পৃথিবী ধ্বংস করে দেবো, পৃথিবী ধ্বংস করে দেবো এরকম টাইপের একটা মানে সংকল্প নিয়ে তিনি তপস্যা করা শুরু করেন এবং ঘন্টাও বাজান। আসল উদ্দেশ্য কি ছিল? দ্রৌপদী বলে অর্জুনকে লাগবে, অর্জুনকেই যদি লাগে তাহলে পরে এমন একটা কোনো সম্বরের টেস্ট দিতে হবে যাতে অর্জুনই শুধু পাস করতে পারে। তিনি একটা ধনুক বানালেন, সে এক সাংঘাতিক ধনুক যেটাতে মানে টঙ্কার দিতে গেলে পরে টঙ্কার ধনুকটাকে তুলতে গেলেই তোলাই সম্ভব না এবং শুধু যেখানে তৈরি করা হলো সেই জায়গাটা বল, এই জায়গাটা মানে সেই সময়কার স্টেডিয়াম, তাও একটা রয়্যাল স্টেডিয়াম একদম। তো প্রথমত তো কৃষ্ণা বা দ্রৌপদীকে দেখে সবার মধ্যে একটা তুমুল আলোড়ন পড়ে গেল, শেষ দ্রৌপদী আমার। বিফল মনোরথ হয়ে সবাই ফিরে যাচ্ছেন, উঠাতেই পারছেন না কেউ, কেউ ধনুক ধরতে গিয়ে ছিটকে পড়ে যাচ্ছে। অর্জুন তো অর্জুন ধনুক ওঠালেন, 5টা স্বর নিল এবং চোখের নিমেষে, চোখের পলক 5টা লেগে গেল, দিকে জয়ধ্বনি, আকাশ থেকে ফুল টুল পড়া আরম্ভ হয়ে গেল। এবার ধ্রুপদকে মারতে এরা বেরিয়েছে, ভীম তো যথারীতি ভীম সানি দেওল করলো, হ্যাঁ গাছ উপড়ে দিয়ে, টিউবওয়েল উপড়ানোর মতো গাছ উপড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো মাঝখানে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমাদের মহাভারতের সিরিজটা নিয়ে আমরা অনেকদিন ধরে অনেকগুলো এপিসোড করছি, এটা 15 নম্বর এপিসোড। আমরা এর আগের এপিসোডগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখবেন, আর এটা নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই মুহূর্তে সাবস্ক্রাইবার প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস, তাহলে ইউটিউব আরও বেশি প্রমোট করবে। আর যদি আপনাদের মনে হয় এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই সেটা লোকজনের সাথে শেয়ার করবেন। তার সঙ্গে আমাকে আর প্রেমাশিসকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন, নিচে আইডিটা দেওয়া থাকলো। তো আজকের এপিসোড শুরু করা যাক। আগের এপিসোড আমরা শেষ করেছি কোথায় প্রেমাশিস? আমরা শেষ করেছি একটা ক্লিফ হ্যাঙ্গারে। এটা হলো বশিষ্ঠ পরাশর রেগে রেগে গিয়ে বলছে সব শেষ করে ফেলবো, কারণ আমার বাবাকে এভাবে রাক্ষসরা খেয়ে ফেলেছে এবং হ্যাঁ বেসিক্যালি কলমাস্পদ আমার বাবাকে খেয়ে ফেলেছে এবং অন্যায্যভাবে, তো কাজেই আমি ক্ষত্রিয়দেরও এবং সারা পৃথিবী আমি ধ্বংস করে দেবো। যেটা হয় ছেলে বয়সে এরকম একটা কথা যদি শোনে যে তার বাবাকে কেউ মেরে টেরে ফেলেছে, খেয়ে ফেলেছে আর কি, মেরে ফেললেই হবে। হ্যাঁ, মা একা, ঠাকুরদার কাছে মানুষ হচ্ছি, ভালো তো লাগার কথা না, তার মধ্যে তো এরকমই রাগ হবে। তো সে এরকম একটা মোটামুটি খেপে গিয়ে নিচ্ছে, তখন এসে বশিষ্ঠ বললো দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, একটা খুব ইম্পর্টেন্ট গল্প আছে সেটা শোনো। তো এবার তখনকার দিনে একটা জিনিস দেখা গেছে মহাভারতে বারবার, যে কিছুকে জাস্টিফাই করার জন্য গল্প বলে দিচ্ছে, সেটা এখনো তো তাই, মানে হ্যাঁ তাই, তুই গল্প বলে বোঝা লোকে বেটার বুঝবে, অবশ্যই তাই, কারণ গল্প বললে তার একটা গল্প থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে, একটা চরিত্রের সেম ধরনের জায়গায় একজন কি করেছিল সেটা বললে সুবিধা হবে। তো এখানে কি হয়েছিল, বশিষ্ঠ বলে কৃতবীর্য বলে একজন রাজা ছিলেন, তো তিনি ভার্গব মানে কি, যা ভৃগুর বংশধর, যারা ভৃগুর সম্পর্কে আমরা অলরেডি আগে কথা বলেছি, সেটা যদি আমাদের কোনো একটা মানে কত নম্বর এপিসোড যাই না এক্স্যাক্টলি, সেই এপিসোডে ভৃগুর ব্যাপারে অনেকটা ডিটেলে কথা আছে। তো ভৃগু বংশের যারা ছিল তাদেরকে ভার্গব বলা হতো এবং এই কৃতবীর্যের জন্য এই ভার্গবরা বেশ পূজা আর্চা যজ্ঞ ইত্যাদি ইত্যাদি করতেন এবং কৃতবীর্য মানে মন খুলে তাদেরকে দান করতেন এবং এই করতে করতে ভার্গবদের কাছে কিন্তু ধন সম্পত্তি প্রচুর হয়েছিল। হ্যাঁ, কৃতবীর্য হঠাৎ একটা পয়েন্টের পর মারা গেলেন এবং যথারীতি রাজা মারা গেলেন, মানে ওরকম একটা পাওয়ারফুল লোক মারা গেলে বিশৃঙ্খলা তৈরি হয় এবং ধন সম্পদের একটু অভাব দেখা যায়। কিংবা আরেকটা দিক দিয়েও দেখা যেতে পারে যে উনি চলে যাওয়ার পরে এদের বাকি অন্যান্য ওর যে বংশধর বল বা ওর যে উত্তরাধিকারীরা, ওর রাজ্যের আমাত্যরা, এদের এটাও মনে হতে পারে যে অনেক টাকা দিয়ে দিয়েছে ভার্গবদের, নিয়ে আসি আমরা। তো যায় ভার্গবদের কাছে গিয়ে বলে যে টাকা দাও। আর কেউ
দিয়ে দেয়। আবার কেউ কেউ যেটা করে সেটা হলো মাটির নিচে, ওদের কুটিরের মাটির নিচে ওরা লুকিয়ে ফেলা হয় গুপ্তধনের মতো। এবার সেটা করা হয়। ক্ষত্রিয় মানে ওরা কৃতবীর্যের যে লোকজন, ক্ষত্রিয়রা তো পাগলের মতো খুঁজতে খুঁজতে একজন টের পেয়ে যায়। টের পেয়ে, আমি জানি না ছড়া পেয়েছিল কি না গুপ্তধন খোঁজার জন্য, কিন্তু পেয়ে যায়, ফাইনালি পেয়ে যায়। এবং সেখান থেকে পেয়ে গিয়ে আরও রেগে যায় যে আমাদের থেকে তুমি লুকিয়ে রাখবে, এত বড় সাহস। সমস্ত ভার্গবদের মেরে ফেলে। আর ভার্গবীরা তখন পাগলের মতো ব্রাহ্মণী, তো তারা কি করবে না করবে ওর করে তারা ডিরেক্ট স্বর্গ, একমাত্র সেফ প্লেস, স্বর্গে গিয়ে লুকিয়ে পড়ে। এবার ক্ষত্রিয়রা কিন্তু পাগলের মতো খুঁজে যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে খুঁজে যাচ্ছে যে এখানে বাচ্চা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, ওদেরও শেষ করে দেবে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট যে এই যে মারছিল তার মধ্যে গর্ভস্থ শিশুদেরও মারা হচ্ছিল। এটা খুব একদম নির্বংশ করে দেওয়া, নির্বংশ করার জন্য গর্ভস্থ শিশুদেরও মারা হচ্ছিল। হ্যাঁ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা কিন্তু এটার দুটো দিক থেকে ইম্পর্টেন্ট। এই জিনিস, এরকম একটা নৃশংসতার উল্লেখ আমরা কিন্তু আর মহাভারতে পাইনি না কোথাও। এবং আরেক দিক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জাতীয় হিংসা সম্ভবত সেই সময়কার সমাজে, মানে আমরা সময়টা নিয়ে গতবারের এতে কথা বলেছি যে কোনো একটা সময় হয়েছে এটা, যে কোনো একটা তো ঐতিহাসিক ঘটনা ঘটছিল তখন ইন প্যারালেল। এবং আমরা দেখেছি আমাদের বৈঠকের ওই এপিসোডগুলো, সুলতানি আমলের এপিসোডে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে এই ঘটনা কিন্তু ঘটছিল যে ব্রাহ্মণদের থেকে, মূলত বৈদিক ধর্মের লোকজনের থেকে, তাদের থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার একটা ব্যাপার হচ্ছিল এবং তারা মাটির তলায় লুকিয়ে রাখছিল ধন সম্পত্তি, এবং সেগুলো থেকে নেওয়ার জন্য এই ধরনের অত্যাচার কিন্তু হয়েছে। একদমই। তো কাজেই আমার মনে হয় সেটার একটা রিফ্লেকশন, মহাভারত তো দীর্ঘদিন ধরে লেখা হয়েছে, তার একটা রিফ্লেকশনের ব্যাপার এখানে যদি এসে থাকলেও থাকতে পারে, মানে সম্ভাবনা আছেই। কারণ যদি আমরা এইভাবে দেখি, অনেক সময় আগের এপিসোডে আমরা শখুন নিয়ে কথা বলছি, শখুন চীন, তার ইনক্লুশন আছে। তো এখানে এটা বলতেই পারি যে সেই সময়কার যে মধ্যযুগীয় বর্বরতা হয়তো যদি এর মধ্যে ঢুকে পড়তে পারে। এবং গর্ভস্থ শিশুদের মেরে ফেলা হচ্ছিল, ব্রাহ্মণীরা চলে যায় এবং এরা খুঁজে বেড়াচ্ছে। ব্রাহ্মণীদের মধ্যে এক ব্রাহ্মণী তার উরুদেশে তার গর্ভকে ট্রান্সফার করে, তার পাওয়ার দিয়ে ওখানে গর্ভটা রেখে সে লুকিয়ে থাকে। এবার যথারীতি এরা খুঁজে টুজে পেয়ে যায়, পেয়ে গিয়ে এদের সবাইকে মারবো করতে থাকে এবং মোটামুটি আস্তে আস্তে মারা শুরুও করতে থাকে। তো এই ব্রাহ্মণীর ওই মানে গর্ভটাকে মানে মারতে ঠিক যাবে, সেই সময় গর্ভের থেকে এক অদ্ভুত তেজময় এক তেজ বেরোয়, বা কে বেরোয় সেটা বলেনি, বা তেজ বেরোয় এবং এদের সবাই অন্ধ হয়ে যায়। এবং সেখান থেকে জন্ম হয় ঔর্বর, উরু থেকে ঔর্ব। এবার ক্ষত্রিয়রা সব অন্ধ হয়ে যায় এবং ঔর্ব জন্মগ্রহণ করে। এবার ক্ষত্রিয়রা এসে ব্রাহ্মণীর কাছে বলে যে তুমি আমাদের একটু প্লিজ এটা ফিরিয়ে দাও চোখ, আমরা সারা জীবন কি অন্ধ হয়ে থাকবো, এটা কিরম হলো আমাদের ভুল আমরা স্বীকার করে নিচ্ছি, প্লিজ এটা করে দাও। তো ব্রাহ্মণী বলে দেখো আমি তো তোমাদের অন্ধ করিনি, আমার উরুদেশ থেকে যে জন্মেছে সে তোমাদের, তার তেজ তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, একমাত্র সেই তোমাদেরকে সেই অন্ধত্ব বা দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, ঔর্বকে তোমরা সুপ্রসন্ন করো। তো এরা তো সব বসে বসে উর্বর কাছে বলতে থাকে স্যার দেখুন একটু, স্যার প্লিজ ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। এইসব করতে করতে উর্ব একটা পয়েন্ট বলে ঠিক আছে তোমরা তোমাদের চোখ নিয়ে নাও। তো চোখ দিয়ে দেয়, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর কিন্তু তার পিতৃগণ মানে সমস্ত পূর্বপুরুষের যত লোক ছিল সবাইকে মারা হয়েছে এবং গর্ভ অবস্থাতে যারা ছিল তাদেরকেও মারা হয়েছে, একমাত্র এই বেঁচে গেছে। এর মনে হয় না প্রতিশোধ তো দরকার, এবং সে একটা যজ্ঞ করা শুরু করে। সে একবার মহাবিনাশের মতো যজ্ঞ, সেই যজ্ঞে যা সংকল্প তিনি করেন তাতে পৃথিবী এবং মানে ত্রিকাল নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো এবার তার পিতৃগণরা এইসব দেখে এটা বলে যে ওরা তো স্বর্গে ছিল, বলছে যে ওরা এসছে, বলছে শোনো ব্যাপারটা হলো আমরা বাঁচতে অনেক দিন হয়ে গেছিলো, আমরা বোর হয়ে গেছিলাম, বাঁচতে বাঁচতে বোর হয়ে গেছিলাম। আমরা তো দেখো ক্ষত্রিয়রা এসেছিল আমাদেরকে মারতে, আমাদের যা ক্ষমতা আমরা ওদের সৎকার করতেই পারতাম, মানে ওদের এগেনস্টে দাঁড়াতেই পারতাম, কিন্তু আমাদের স্বর্গে যাওয়ার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি। তো আমরা তো ভালো কাজ করেছি, স্বর্গেই যাবো। আর বললাম ঠিক আছে তোদের দ্বারাই আমাদের মৃত্যু হোক। হ্যাঁ, কারণ আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ, কারণ এইখানেই বক্তব্য বলেছে। কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম স্বর্গারোহণ তো করবো, কিন্তু আত্মহত্যা তো স্বর্গারোহণ হবে না, আত্মহত্যা মহাপাপ। যদি আমরা এই আত্মহত্যা মহাপাপ এই কথাটার কথা বলি, বা মহাভারতে কিন্তু এই কথাটার পরিষ্কার একটা বিবরণ আছে, আত্মহত্যায় স্বর্গলাভ হয় না। এই পিতৃগণ, ঔর্বের পিতৃগণ এসে মানে সব ভার্গবরা এসে বলে, এবং
আমরা স্বেচ্ছায় ক্ষত্রিয়দের হাতে মরেছি। তো উর্ব এইসব শুনে বলছে যে ঠিক আছে, তাহলে তো মানে আমার ক্রোধ, কিন্তু ক্রোধ তখন এই ক্রোধটা এমন একটা জায়গায় চলে গেছে, সেটা ক্রোধ আগ্নি রূপে তৈরি হয়ে গেছে, মানে ভেতরেই একটা অগ্নি তৈরি হয়ে গেছে। এবং সেটাকে মানে বলছিলাম লিটারেলি অগ্নি, এটা কিন্তু মেটাফরিক্যালি ক্রোধাগ্নি নয় এখানে যেটা বলা আছে অন্ততপক্ষে। এবং তার ক্রোধাগ্নি তিনি সমুদ্র জলে নিক্ষেপ করলেন। হ্যাঁ, কিন্তু তার আগে সে একটা দেয়, মানে ভার্গবদেরকে বলে যে আপনারা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমার ক্রোধ কিন্তু আনজাস্টিফাইড ক্রোধ না, একদম অন্যায় রাগ কিন্তু এটা নয়। কারণ হচ্ছে যখন একটা ঠিক কাজের জন্য মানুষের ক্রোধ হয়, তখন সেটাকে, সেই ক্রোধটাকে সঠিক পথে চালনা করলে পরেই সেটা কাজের কাজ হবে। তার মানে ক্রোধকে একদম যে অস্বীকার করে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। না, যে ধর্ম, অর্থ এবং কাম প্রাপ্তির জন্যে কিন্তু এই জাস্টিফাইড ক্রোধ, যেগুলো জাস্টিফাইড অ্যাঙ্গার ইজ রিকোয়ার্ড। আর এটা অন্যায় হয়ে গেছে কোথাও, এবার আমি আমার ক্রোধকে সম্বরণ করে নিলাম, না তাহলে তো হবে না। তাহলে তো হবে না, কারণ অন্যায় যদি হয় তাহলে পরে সেটার প্রশমন করতে হবে। তা না করা হয় তাহলে ততটাই পাপের ভাগীদার সে। রাইট। মানে এই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই সেম ব্যাপারটাই। হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা তো এবার এখানে একটা অন্যায় হয়েছে যে আপনাদের মতো ব্রাহ্মণদেরকে এই ক্ষত্রিয়রা এসে মেরে ফেলেছে, রাজারা লোকরা, এটা তো ক্রাইম, অন্যায়, অপরাধ। তো এই অপরাধ যদি আমি না আটকাই, এভাবে কোনোভাবেই অপরাধ যদি না আটকানো হয়, তাহলে তো অপরাধ বাড়তে থাকবে। তো অপরাধকে বাড়তে দেওয়া যাবে না, তার জন্যও ক্রোধ দরকার। কিন্তু বলে আপনাদের কথা আমি মেনে নিলাম, এবং তারপর ক্রোধাগ্নি তিনি সমুদ্র জলে নিক্ষেপ করলেন। এবং এখানে যেটা বর্ণিত আছে সেই অর্থে সমুদ্রের নিচে কিন্তু সেই ক্রোধাগ্নি থেকে যায় মানে জলমান অবস্থায়। এবং এখানে যেটা লেখা আছে ঘটকীয় বলে কেউ একটা, এখানে বড় বা বলে কিছু একটা লেখা আছে। ওই ঘটকীয় কথাটার মানে বুঝলাম না, তিনি কোনো একটা মানে কোনো একটা এন্টিটি হবেন। হ্যাঁ, ঘটকীয় বলছে সমুদ্রের তলার অশ্বের মতো, মতো একটা রূপের কিছু একটা, বধবা নল, বধবা নল হিসেবে ওখানে। অনল মানে আগুন, এবং বধবা মানে হর্সেস হেড, ঘোড়ার মাথা। তো বধবা নলে বা বধবা মুখ, এর মধ্যে এটা আগুনটা গিয়ে সেই আগুনটা থেকে যায়। হ্যাঁ, থেকে যায়। এবং তিনি নিজের ভেতরে সমাহিত করে নেন। এবং মানে কিছু কিছু জায়গায় বলা হয়, কিছু কিছু সি হর্স আছে যাদের মধ্যে এখন অবধি ওই কি রেডিয়াম জাতীয় কিছু পদার্থ দেখা যায়, তারা রাত্রিবেলা জলে, মানে যে ওই সমুদ্রের নিচে তারা জলে। এবার কেউ বলে, মানে কোনো মানে কি বলবো, কোনো থিওরির মতে যে এটাই হলো সেই অগ্নি যেটা ওদের পেটে এখন অবধি জ্বলছে। মানে হোয়াট এভার দ্য ইয়ে ইজ। না, বাট এই মেটাফরটা ভাবতে গেলে পরে অশ্বই কেন হবে, অন্য কিছু হতে পারতো। হ্যাঁ, কিন্তু আমরা সি হর্সের কথা বলা হচ্ছে, ততটুকু পরিষ্কার। হ্যাঁ, ঠিক আছে। এটার জন্য ওখানে আগুন জ্বলছে এটা তো নয়। সেটা তো আমরা নাগের সময় দেখেছি যে অস্থি বললে কেন চলে যায়, তার একটা গল্প রয়েছে। এবার সাপের তো ইভলিউশনে বিবর্তনেই জীব, দুটো জীব ভাগ হয়ে আছে, কিন্তু সেটাতে ওই দুব্বাঘাসের একটা গল্প আছে। তার মানে তো মানুষ জানতো যে সাপের দুটো জীবটা ভাঙা, মানে জীবটা দুটো পার্টে রয়েছে। মানে এখানেও সি হর্স ব্যাপারটা, তার মানে আমরা জানতাম, যারা লিখছে তারা জানতো সি হর্সের কথা। দ্বিতীয়ত, সি হর্সের মুখ থেকে সমুদ্রের ভেতরে রেডিয়াম বেরোয়, যেটা তখন লোকে বুঝতে পারেনি রেডিয়াম, কারণ রেডিয়াম তখন আবিষ্কার হয়নি, কিন্তু ওটা আগুনের মতো এটা আমরা জানতাম। আলো একটা বেরোয়, এটা তো জানতেন, তা না হলে তো এটা লেখা সম্ভব ছিল। তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে সমুদ্রের নিচের যে পৃথিবী, সেটা তো পরে আবিষ্কার হয়েছে, তাও সেটা সত্যি নয়। তাহলে যদি এটা লেখা হয়ে থাকে, তাহলে তো সমুদ্রের নিচের পৃথিবী সম্পর্কেও একটা বেসিক আইডিয়া আছে মানুষের। ঠিক। তার মানে তারা কোনো না কোনোভাবে ডুবুরির ব্যবস্থা করেছিলেন, বা ডুবুরির ব্যাপারটা আবিষ্কার করেছিলেন নিজেদের মতো করে, হয়তো কোনো প্রাণায়ামের দ্বারা তারা এতটাই অক্সিজেন ধরতে পারতেন। কারণ সেইটার উদাহরণ এখনো পাওয়া যায়। অনেক মানুষ আছেন এখনো যারা ওই প্রাণায়াম করে করে এমন একটা ব্রেথ কন্ট্রোল, এমন একটা জায়গায় নিয়ে এসছেন যিনি 2 মিনিট 2.5 মিনিট অব্দি ধরে রাখতে পারেন, মানে ব্রিথ। না, ভারতবর্ষ বহুকাল ধরে, মানে প্রাগৈতিহাসিক যুগ থেকেই জাহাজ নিয়ে ব্যবসা করতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো কাজে সমুদ্র সম্বন্ধে তাদের জ্ঞান থাকবে না, এটাই আমরা ভাবছি কেন? ঠিক, একদমই তাই। তো এই হলো
অবস্থা, এবং এটাতে এই ক্রোধের গল্প বশিষ্ঠ বলল। পরাশর বলল আচ্ছা আচ্ছা, তার মানে ওর ক্রোধ তো এরকমই আমারই কাছাকাছি, যে ওরও নির্বংশ করে দেওয়া হয়েছিল। তাহলে ও যখন নিজের ক্রোধাগ্নি নিক্ষেপ করে দিল পিতৃপুরুষের কথা শুনে, তাহলে আপনি যখন বলছেন সেটা আমিও তাহলে ওই ক্রোধ সংবরণ করছি। কিন্তু এই ক্রোধ তো সংবরণ করলাম আমি, কিন্তু যেহেতু এই আমাদের কলমাসপদের ভেতর থেকে একজন রাক্ষস ছিল, যে যার জন্য এই সাপটা পায়, এবং সেই কারণে তিনি মেরে ফেলে, সেই কারণে নরখাদকের পেটে চলে যান তিনি। এই রাক্ষসগুলোকে আমি ছাড়বো না, আমি এরা রাক্ষস যজ্ঞ করব। সে যজ্ঞে সমস্ত রাক্ষস এসে ওই সর্পসত্রের মতো সাপ যেরকম এসে আহুতি দিচ্ছিল, এরমভাবে রাক্ষসরা সব এসে মরতে থাকবে। তো এটা শুরু হয়, এবং সে মানে রাক্ষস দগ্ধ হতে শুরু করে। এবার এখানে আসে হলো অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু এবং মহাক্রতু। এরা এসে বলে, শোনো, পুলস্ত মানে কিন্তু রাবণের পিতামহ সম্ভবত, আমি যদি ভুল না করি। পুলস্ত কিন্তু রাবণের পূর্বপুরুষ, মানে রাক্ষসদের ওই রাক্ষসকুলের পূর্বপুরুষ। বলো, দেখো ভাই, তুমি যেটা করছো সেটা ঠিক আছে, তোমার রাগ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যাদেরকে মারছো, যে সমস্ত রাক্ষসদের, তারা তোমার পিতার মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। এবার তাকে মেরে তো তোমার মানে কোনো লাভই হচ্ছে না। শক্তি যে কারণে মারা গেছিল, সেটা কিন্তু সে যে সাপটা দিয়েছিল কলমাসপদকে, সেই সাপটার কারণেই তার মৃত্যু হয়েছে, এটা অদৃষ্টের মৃত্যু হয়েছে। আর বলল যে এখন, এবং আমরা দেখে আসলাম উনি তো সুখেই বাস করছেন দেবলোকে। তো তখন পুলস্ত্যের কথায় পরাশর বলল, ঠিক আছে, তাহলে আপাতত আমি এটা করছি না, এবং পরাশর শান্ত হলেন। হ্যাঁ, এইখানে একটা ইম্পর্টেন্ট, রাক্ষস তো আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখছি যে রাক্ষস মানে একটা বিশেষ সম্প্রদায়কে রাক্ষস বলা হয়। একদম রাক্ষস খক্ষস সবাই খারাপ এরকম ব্যাপারটা নয়। সেটা এখানেও প্রমাণ পাওয়া যায়। কারণ হচ্ছে, বলছে এই রাক্ষস যাদের তুমি মারছো, সে তো একজন করেছিল, তার জন্য তুমি পুরো রাক্ষসকুলের উপরে রিভেঞ্জ নিচ্ছ। এরা তো ইনোসেন্ট, একদম ইনোসেন্ট রাক্ষস। ইনোসেন্ট কথাটা বলে আর কি, মানে ইংরেজিতে বলে না। হ্যাঁ, কিন্তু নির্দোষ রাক্ষস বলে, নির্দোষ এবং নিরপরাধ রাক্ষস। নির্দোষ নিরপরাধ তুমি মারছো কেন? জাস্ট একটা সম্প্রদায়ের বলে। হ্যাঁ, তার মানে একটা জিনিস তো প্রমাণিত হচ্ছে, রাক্ষস মানেই যে তারা সবকিছু খারাপ করেছে এতদিন, তাহলে তো হতে পারে না, কারণ তাহলে তো নির্দোষ হতো না। না, তারা নির্দোষ হতো না, তারা একটা প্রজাতি বা সম্প্রদায়, এটাও নিশ্চিত। এবং মহাভারতে এই যে ঘটনাটার মধ্যে, যে না, মানুষ যারা আছে বা রাক্ষস যেই হোক, তাকে নিরপরাধে মারা যাবে না, এটা কিন্তু আরেকবার বলে দেওয়া হয়, আরেকবার ভ্যালিডেটেড হলো। বেশ, চলো এবার আমরা এতক্ষণ ধরে গল্পটা শুনছিলাম, কিন্তু এটা আমরা শুরু থেকেই বারবার বলছি যে মহাভারতের গল্পের কিন্তু একটা মজা আছে। সেটা হলো, মহাভারতের গল্পটা ওকে বলছে, ও তাকে বলছে, ও তাকে বলছে, তাকে বলছে, করে করেই পুরো গল্পটা আছে। সবটাই শোনা কথা। হ্যাঁ, আসল কথা কি, সবটাই শোনা কথা। এবার অর্জুন এতক্ষণ এই গল্প শুনে বললো যে আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কলমাসপদ, ওই একটু এর আগের বার বলেছি ওটা, ওই গল্পটা কলমাসপদ কেন তাহলে বশিষ্ঠকে বললেন যে আপনি পুত্র দিন, সেই গল্পটা উনি বললেন। বলার পর বলল অর্জুন, খুব ইম্পর্টেন্ট কথা, এই পুরো কথাটা শুরু হয়েছিল কেন? কারণ শুরু হয়েছিল আমাদের অঙ্গারপর্ণ, মানে গন্ধর্বরাজ বলেছিল যে তোমাদের সব ঠিক ছিল, তোমাদের উপর আমি কিচ্ছু রাগফাগ করতাম না, রাত্রিবেলা হেঁটে যাও ঠিক আছে, কিন্তু তোমাদের সামনে ব্রাহ্মণ নেই কেন? বলছে, এবার ও বললো আচ্ছা, তোমার সব কথা শুনে আমি বুঝলাম যে সত্যি ব্রাহ্মণত্বের একটা বড় গুরুত্ব আছে, এবং শুধু গুরুত্ব নেই, জ্ঞানের একটা বড় গুরুত্ব আছে। এবং আমরা যদি শাসন চালাতে হয় ক্ষত্রিয় হিসেবে, আমাদের ধর্মও বলে যে আমাদের ব্রাহ্মণ থাকা উচিত, আমাদের একজন অ্যাডভাইজার হিসেবে। তা আমার এরকম কে আছে যে আমি যাকে कहना क्या चाहते हो, হ্যাঁ, कहना क्या चाहते हो, এবং তুমি ক্যান্ডিডেট দাও আমাকে, হ্যাঁ আমি রিক্রুট করতে চাই, তুমি আমাকে ক্যান্ডিডেট দাও। তো বলছে দেখো, ক্যান্ডিডেট একজন আছে, খুবই ইম্পর্ট্যান্ট লোক আছে এটা। আর অর্জুন বলছে যে তুমি তো সবই জানো দেখছি, তুমি তো এত কিছু বললে যখন সবই জানো, তো তুমি আমাকে বলো যে এবার কি করা যায়। তখন বলছে যে কি পর্বত, উৎকোচক তীর্থে একজন, এই আমরা কিন্তু দ্রৌপদী স্বয়ম্বর পর্বে ঢুকলাম বা ঢুকবো, এইখানে অনুযায়ী ঢুকবো বা ঢুকলাম, একই ব্যাপার। হ্যাঁ, ওটা বোধহয় এইখানে তাই আছে। এবার দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম্য বলে একজন আছে, এবং একটা জিনিস বলে দিই, ধৌম্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার রূপে এদেরকে সারা পুরো বনবাসটা জুড়ে, যে সময়টা ওরা ওখানে ছিল, প্রচণ্ড হেল্প করে, এবং সমস্ত জায়গায় ঠিক অ্যাডভাইসটা ধৌম্য দেয়। কিন্তু বারবার এরাও ধৌম্যর কাছে যায়।
তো এবার ধৌম বললো ওখানে গিয়ে তুমি ওকে পৌরোহিত্য নির্বাচন করো। বললো ঠিক আছে। এবং অর্জুন বললো এই নাও তোমার এতক্ষণের কথা, তো আমাদের একটা এক্সচেঞ্জ অফার হয়েছিল, তুমি আমাকে আগ্নেয়াস্ত্র দিলাম তোমাকে, তুমি আমাকে যে অশ্বগুলো দিলে আমি এখন দরকার নেই, আমার যখন দরকার পড়বে আমি তোমাকে বলবো। বলে তারা মানে ওকে বাই সি ইউ লেটার বলে ওরা বের চলে গেল। কোথায় যাচ্ছে? উৎকোচক। আসল উদ্দেশ্য কি ছিল? দ্রৌপদী। হ্যাঁ, কারণ ব্যাসদেব বলেছে যে 5 পতি হবে, এক মহিলা আছে যে অভিশাপ পেয়ে এখানে আছে, তার সঙ্গে তোমারই অভিশাপ না, আশীর্বাদ পেয়ে। হ্যাঁ, আশীর্বাদটা একটু এক্সেস হয়ে গেছে। হ্যাঁ, আশীর্বাদটা একটু এক্সেস হয়ে গেছে, 5 বার হয়ে গেছে। তো ওই জন্য তোমাদের কিছু করার নেই, তোমার ওই পতি হবে, মানে 5 পতিরই এক পত্নী হবে, সেটা দ্রৌপদী। তোমরা পাঞ্চাল রাজ্যে যাও। তো পাঞ্চাল রাজ্যে যেতে গিয়ে এর সঙ্গে দেখা হয়েছিল, এবার ফাইনালি এরা গিয়ে পাঞ্চাল রাজ্যে উপস্থিত হয়। এখানে আবার আছে যে পাঞ্চাল রাজ্যে যাওয়ার সময় আরও দেখছে অনেক লোকজন যাচ্ছে, মিউজিশিয়ানরা যাচ্ছে, হ্যাঁ, স্ট্যান্ড আপ কমেডিয়ানরা যাচ্ছে, মানে বিদূষক যাদেরকে বলে। হ্যাঁ, আরে ওই তো এরা যাচ্ছে। তারপরে তোমার আরো প্রচুর ব্রাহ্মণ যাচ্ছে ওখানে। তো সেখানে গিয়ে কি ব্যাপার, তারা সবাই বলছে আরে তোমরা জানো না দ্রৌপদীর মেয়ে দ্রৌপদী তার স্বয়ম্বর, বিরাট উৎসব তো ওখানে, মহোৎসব জায়গা বলে, মহোৎসব হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো না, চলো তোমরাও কিছু পাবে। আর ওদের তো দেখে তো হৃষ্টপুষ্ট লাগছে, ওখানে যদি মনে হয় তাহলে তোমরাও না হয় একবার লাক আজমাকে দেখলো। তো বলছে যে ওখানে তোমার যজ্ঞসেনের কন্যার হবে, ওখানে বিরাট উৎসব, তোমরা চলো, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরাও হৃষ্টপুষ্ট ইয়াং ছেলে, তোমরাও না হয় লাক আজমাকে দেখলে না কি, মানে তোমাদেরও মনে হলে পরে তোমরা ট্রাই করো না স্বয়ম্বরে, আর এমনিও বড় উৎসব হবে, আমরাও কিছু উপঢৌকন পাবো, চলো। তো এরাও বলছে হ্যাঁ চলো। এদিকে দ্রুপদের কি ইচ্ছা ছিল? দ্রুপদের ইচ্ছা ছিল কিন্তু অর্জুন, কুরুবংশ, এবং কুরুবংশের মধ্যে এখন যে সবচেয়ে বেশি বীর সেই অর্জুন। এবং শুধু তাই না, ও তো যুদ্ধের সময় অর্জুনকে দেখেছে, অর্জুনকে দেখেছে যে ছেলেটা ভালো, ছেলে ভালো, হ্যাঁ ঠিকঠাক ছেলে আছে, একে জামাই হিসেবে পেলে তো ব্যাপারটা মন্দ না একদম। তো ওর কিন্তু ইচ্ছে ছিল মনে মনে এটাই, যে দ্রুপদের যে আমার জামাই কিন্তু অর্জুনই হবে। তো কি করে এনশিওর করা যায়, কারণ করতে তো হবে স্বয়ম্বর। একদম। ওদিকে একটা খবর চাউর আছে, কিন্তু বিশ্বাস করছে না দ্রুপদ পুরোপুরি, মানে একটা তো চলছে চারদিকে যে হ্যাঁ বার্নাবার্তে ওটা জ্বলে টলে গেছে যতুগৃহ ঠিকই, তবে একটা মনে হচ্ছে যে হয়তো বেঁচে কি পালিয়ে গেল, কারণ তারপর থেকে আর কোনো খবর নেই। এবার একটা গুঞ্জন কিন্তু ছিল, হ্যাঁ পুরো মার্কেটে গুঞ্জন ছিল, মার্কেটে এরকম একটা খবর ছিল। হ্যাঁ, তো উনি বলে যদি অর্জুনকে লাগবে, অর্জুনকেই যদি লাগে তাহলে পরে এমন একটা কোনো সম্বরের টেস্ট দিতে হবে যাতে অর্জুনই শুধু পাস করতে পারে। তিনি একটা ধনুক বানালেন, সে এক সাংঘাতিক ধনুক, যেটাতে মানে টঙ্কার দিতে গেলে পরেই টঙ্কার ধনুকটাকে তুলতে গেলেই তোলাই সম্ভব না। হ্যাঁ, তারপরে সেটা টঙ্কার ফঙ্কার দিতে এই অর্জুন ছাড়া হবে না, এবং উপরে একটা যন্ত্র লাগালেন। কিন্তু মাছ টাছ কিন্তু বলেনি এখানে, মাছের কথা বলেনি, মাছের কথা কিন্তু বলা নেই, বুঝলেন তো। ওটা কোথা থেকে এসছে আমি জানি না, আপনাদের জানা থাকলে জানান। এখানে হচ্ছে উপরে একটা যন্ত্র লাগানো হচ্ছে, যেটা হচ্ছে সোনার একটা লক্ষ্য, যেখানে ওই লক্ষ্যভেদ করতে হবে, এবং মোটামুটি যা স্কিল দরকার সেটার জন্য, সেটা অর্জুন ছাড়া সেই মুহূর্তে আর কারো কাছে নেই। তো এরকম করে দেওয়া হলো, যন্ত্রতন্ত্র বানিয়ে মোটামুটি রেডি। এবং শুধু যেইখানে তৈরি করা হলো সেই জায়গাটা বল, এই জায়গাটা মানে সেই সময়কার স্টেডিয়াম, তাও একটা রয়্যাল স্টেডিয়াম, একদম রয়্যাল স্টেডিয়াম, মানে সে অগরুট গন্ধে মোহমোহ ব্যাপার, প্যালেস সাংঘাতিক 100 দ্বার সেই জায়গায় ঢোকবার। হ্যাঁ, চারিদিকে হোস্টেল, মানে হোস্টেল শাখা আছে, লোকজন থাকার জন্য। হ্যাঁ, বেডস আছে সেখানে, ইউথ হোস্টেল টাইপ। তো ওখানে রাজারা আসবে না, এবং যে সিঁড়ির মতো আছে সেই সিঁড়িতে ওঠা নামা খুব সহজ, এবং সেখানে সাদা চাদর লাগানো, সেখানে সমস্ত এরা বসবেন, মানে বসে হচ্ছেন আর কি বেসিক্যালি। চারদিকে গন্ধ এবং প্রচুর সবাই এসছেন, প্রায় কে নেই, তো সেটা লিস্টে আসবো। তো চলছে, এবং এখানে উৎসব চলছে, নৃত্য গান বিভিন্ন রকম উৎসব চলছে, এখনো সব রকম হচ্ছে, লোকজনও আছে, রয়্যাল যারা এসছে, রাজারা রাজপুত্র, এবার সবাই খুব আনন্দিত। এখনো পর্যন্ত কিন্তু 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত বেসিক কম্পিটিশনটা শুরু হয়নি, ওটা হচ্ছে লাস্ট। ওটা হলো এখন অবধি শুধু প্রিলিউড চলছে আর কি।
তো ঠিক আছে, এবার এরাও এসে গেছে, এরা এখানে এসে পাঞ্চাল রাজে এসে এক কুমারের বাড়িতে আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে মাকে রেখে বলে আমরা একটু ঘুরে আসি, দেখি কি চলছে ওখানে। তো ওখানে যায়, ওখানে এসব চলছে। তো সেখানে ষোড়শ দিন, মানে 16তম দিন, 16th ডে স্নান টান করে ধৌত বস্ত্র পরিহিতা কৃষ্ণা বা দ্রৌপদী তিনি এলেন, এবং এসে আসার সাথে সাথে একটা, এবং সাথে একটা গোল্ডেন একটা প্রাইজ ছিল, মানে শুধুমাত্র বরমালা নয়, একটা প্রাইজ ছিল তার হাতে সোনার, সেটা হচ্ছে যেতে হবে। তো চারদিকে গান টান হচ্ছে এইবার, এবং ধৃষ্টদ্যুম্ন তার ভাই, বড় ভাই, সে এসে ব্যাপারটা ডিক্লেয়ার করলো, যে অ্যানাউন্স করলো যে এবার কিন্তু স্বয়ম্বরের আসল, যার জন্য এতদিন ওয়েট করেছিলেন সেটা, এবং এই হচ্ছে আমার ভগিনী, আর এই হচ্ছে বান, এই হচ্ছে লক্ষ্য। 5টা বান দিয়ে আপনাকে মারতে হবে, যে মারতে পারবে তা সে আমার ভগিনীকে পাবে। কে এসেছিল সেখানে, কে আসেনি বল? কে আসেনি? দুর্যোধন, হ্যাঁ দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, এরা তো ছিলই, মানে ধৃতরাষ্ট্রের সব পুত্রই ছিল, প্রায় সব পুত্রই ওখানে আছে। শকুনি, দুর্যোধনও এসছে, শকুনিও এসছে, শকুনি এসছে, গান্ধারের থেকে আরো লোকজন এসছে, কর্ণ এসছে, অশ্বত্থামা, ভোজ, কর্ণ, হ্যাঁ এবার বিভিন্ন জায়গা থেকে এসছে কয়েকটা ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর একটা হিস্টোরিক্যাল রেফারেন্স আছে। যেমন মগধরাজ এসছে, মগধরাজ মানে আমাদের জরাসন্ধ। তারপরে ধর সমুদ্র সেন, এটা কোনো একটা দ্বীপ রাজ্য, সমুদ্র সেন সম্ভবত শ্রীলঙ্কাকে বলা হতো একসময়, এরকম মনে হয়। কলিঙ্গরাজ, তাম্রলিপ্ত, মানে বাংলার থেকেও গেছিল কিন্তু কন্টেন্ডার, এমন নয় একদম, হ্যাঁ বাংলা জাস্ট ইয়ে থেকে চলে যায়নি একদম, মানে গেছিল তাম্রলিপ্ত থেকে। মদ্র টদ্র, এরা তো শল্যরাজ ইম্পর্টেন্ট, কারণ মদ্ররাজই শল্য, হ্যাঁ মদ্ররাজ শল্য, রাইট, মদ্ররাজ শল্য টল্য সবাই এসছেন, হ্যাঁ সিন্ধু থেকে এসছে লোকজন, শিশুপাল, জরাসন্ধ, বাসুদেব, ভগদত্ত, এরা পরে আবার কিন্তু ইয়েতে পাবো, হ্যাঁ এদেরকে যুদ্ধের সময় এরা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। বিরাট রাজ, পৌণ্ড্রক, বাসুদেব। আচ্ছা, এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট দুজন এসছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, সেই হচ্ছে এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হলো, এই প্রথম হালকা করে দিয়ে চলে গেলেন, সেটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম বা বলদেব, হ্যাঁ বলরাম আসছি সেখানে। তো প্রথমত তো কৃষ্ণা বা দ্রৌপদীকে দেখে সবার মধ্যে একটা তুমুল আলোড়ন পড়ে গেল, দ্রৌপদী আমার, এরকম একটা উচ্চস্বরে আওয়াজ হলো, হ্যাঁ, এবং তাদের মানে প্রাণ দিয়ে ফেলেছেন আর কি সবাই। এবার এবং এই যে এই রাজারা কিন্তু পাণ্ডবদের দেখতে পায়নি কেন? কারণ তারা তো কৃষ্ণাকে দেখতে পাগল হয়ে গেছে, ঠিক। তো এবার শুরু হলো, হ্যাঁ, এবং এরাও মানে মন দিয়ে ফেললেন, কিন্তু পঞ্চপাণ্ডবই মন দিয়ে ফেললেন। পঞ্চপাণ্ডব যখন দেখলেন, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যে পঞ্চপাণ্ডব যখন দেখলেন তখন কিন্তু বাকি সবার মতোই এরাও কিন্তু একেবারে মানে বিগলিত প্রাণ এবং প্রেমে পড়ে গেলেন প্রায়। প্রেমে এখানে বলা হয়নি, এখানে কাম তাড়িতই বলা হয়, কিন্তু তাই হয়েছেন আর কি, এটা হয়ে গেছে। এবার সবাই একে একে আসছে, চেষ্টা করছেন, বিফল মনোরথ হয়ে সবাই ফিরে যাচ্ছেন, উঠাতেই পারছেন না কেউ, কেউ ধনু ধরতে গিয়ে ছিটকে পড়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। সবার যখন প্রায় শেষ, সমস্ত রাজপুত্র রাজাদের যখন শেষ, তখন ওই ব্রাহ্মণদের গ্যালারি থেকে এসে আমাদের অর্জুন, তার আগে আরেকজন ইম্পর্টেন্ট লোক আছে যেটা বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কেউ তুলতে পারলো না, কর্ণ এলো, কর্ণ এসে কিন্তু ধনুক তুলে ফেললো, এবং তুলে ফেলে সে কিন্তু স্বর পরিয়ে নিয়েছে, এবং সে স্বর দিয়ে মারবে, এবং দেখা যাচ্ছে লোকে বলছে এই ছেলেটাকে দেখে কিন্তু মনে হচ্ছে এর মধ্যে ক্যাপাসিটি আছে, এই কিন্তু করে ফেলবে, কিন্তু মেরে দেবে। এই পয়েন্টে হঠাৎ করে দ্রৌপদী ওখান থেকে, মানে কৃষ্ণা ওখান থেকে বলে ওঠেন যে আমি সুতপুত্রকে বিবাহ করিব না, এবং কর্ণ সেখানে প্রচণ্ড রেগে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে, ওর একটা সূর্যের সঙ্গে কানেকশন ছোটবেলা থেকে ফিল করে, সূর্যের দিকে তাকিয়ে সক্রোধে মানে প্রচণ্ড রেগে হাসতে হাসতে সরে যায়, বেরিয়ে চলে যায়। তার মানে কিছুই নেই আর কি। এবার তারপরে আছে শিশুপাল গেছে পড়াতে, না পেরে হাঁটু গেড়ে বসে পড়েছে। জরাসন্ধের একই অবস্থা, শল্য পারল না। এইবার আসলো হলো তুই যেখানে বললি
হ্যাঁ, এবার এই কর্ণের এই গল্পটা কিন্তু এই ভার্সনটাতে নেই, যেটা এটাতে কিন্তু আছে, মানে আমাদের যে মেন ভার্সন, যেটা মেন আমাদের কি বলে এটাকে কালীপ্রসন্ন সিংহের ভার্সন, সেখানেও আছে কিন্তু। হ্যাঁ, না এটা যে বিবেক দেবরায়ের যেটা, এটা ভান্ডারকার ইনস্টিটিউট থেকে যখন রিভাইজ করে বানানো হয়েছিল 1919 থেকে 1970-এর মধ্যে বানানো হয় এটা, তখন তার মধ্যে অনেক শ্লোক বাদ পড়ে, যেগুলো তাদের মনে হয়েছিল যেগুলো বিভিন্ন সময় প্রাদেশিক অনুযোজন আচ্ছা বলে তাদের, কারণ 3টে জায়গাতেই তখন মহাভারত বিদ্যমান ছিল কোনোভাবে লিখিত ইত্যাদি। একটা হচ্ছে বাংলায় এই কালীপ্রসন্ন সিংহের, এবং তখন তো দিনে সম্ভবত রাজশেখর বসুরটাও লেখা হয়ে গেছে কিনা জানি না, কারণ 1970-এ শেষ হয়। মহারাষ্ট্রে ছিল একটা ভার্সন, আর হচ্ছে সাউথে মানে হ্যাঁ তামিলনাড়ু ইত্যাদি জায়গায় একটা মহাভারতের ভার্সন ছিল। তো এই 3টাকে একত্রিত করে কিছু শ্লোক বাদ দেওয়া হয়, যেগুলোকে মনে হয় যেগুলো প্রাদেশিক অনুযোজন, তার জন্য কিছু বাদ আছে, যেমন কর্ণের এই বর্ণনাটা এখানে নেই। রাইট, কিন্তু এখানেও মানে আমাদের এই কালীপ্রসন্ন সিংহের যে বইটা, সেটা আপনারা মানে অনেকেই জানেন, এটা ব্যাসদেব বিরচিত, যেটা ব্যাসদেবের মানে যেটা খুবই ডিরেক্ট, এবং এটার থেকেই কিন্তু সারানুবাদ করা হচ্ছে এটা। রাইট রাইট রাইট। তো এই জন্য এটার উল্লেখ এখানে। হ্যাঁ, তো যা হোক, এবার উঠে তো উনি যাচ্ছেন ওখানে ধনুটা নিতে। এবার বাকি ব্রাহ্মণদের মধ্যে একটা দুভাগ হয়ে গেল। ব্রাহ্মণরা একদল বললেন যে কি হচ্ছে, এত বড় বড় সব ক্ষত্রিয়রা গেছে, কেউ কিছু করতে পারেনি, তারপরে একটা ইয়াং ছেলে যাচ্ছে এখানে, ব্রাহ্মণদের কি সেই শক্তি আছে নাকি? এ তো বুঝতে পারছে না কি কতটা কঠিন চ্যালেঞ্জটা। আর বলছে আমাদের ব্যাপার আমাদেরকে মানে হাসির পাত্র করে তুলবে। এটাই কথা, যে এসব করে তোদের ব্রাহ্মণরা হাসির পাত্র হবে, এটা করতে দেওয়া যাবে না, ওকে আটকাও। তো তখন অন্যেরা আরেক দল তারা বলে না না না, আটকানোটা ঠিক হবে না, দেখে তো মনে হচ্ছে ছেলেটা ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড ছেলে, এবং ক্ষমতা আছে মনে হচ্ছে, হতে পারে ও কোথাও একটা শিখেছে কিছু একটা। এবং তৃতীয় কথা হচ্ছে, যদি তুমি একদম কনসেপচুয়ালি যাও, ব্রাহ্মণরা পারে না এমন কোনো কাজ নেই বস। আমরাই একটু আগে ঘটনা বললাম ব্রাহ্মণদের, মানে বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের গল্পে, ব্রাহ্মণদের ক্ষমতা আলাদা। তো সেইভাবে যদি সে একেবারে ধর্মপালন এবং তপস্যা করে থাকে, তাহলে হয়তো পেরেও যেতে পারে, যে আটকানোটা ঠিক হবে না। তো এইভাবে কিন্তু ব্রাহ্মণরা দুভাগে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এবং সেখানে আরেকটা জিনিসও বলেছিল, ব্রাহ্মণদের অসাধ্য কিছু নেই। কিছু ব্রাহ্মণ কিন্তু শুধুমাত্র জল, বায়ু বা ফল আহার করেও বিরাট শক্তিমান হতে পারে, মাংস খেতে নাও হতে পারে। না না, ঠিক ঠিক ঠিক। তো সেই রকম একটা ব্যাপার, এই দুভাগে ভাগ হয়ে গেল। কিন্তু অর্জুন ওখানে গেলেন, আরামসে ধনু কোঠালেন, 5টা স্বর নিলে, এবং চোখের নিমেষে, চোখের পলক 5টা লেগে গেল, এবং চতুর্দিকে জয়ধ্বনির পরে কৃষ্ণা এসে আকাশ থেকে ফুল টুল পড়া আরম্ভ হয়ে গেল। একদম। হ্যাঁ, এবং রাজারা খুব লজ্জিত হয়ে হায় হায় করতে লাগলো, দ্রুপদ খুব খুশি। হ্যাঁ, এই হলো, এবং দ্রৌপদী বরমালা দিলেন, প্রাইজটাও দিলেন। এর মাঝখানটা আমি আসছি, মাঝখানে যুধিষ্ঠির ব্যাপক খুশি হয়ে গেল, আরে আমার ভাই এটা করেছে। সে কিন্তু চলে গেল, নকুলা সহদেবকে নিয়ে যাই মাকে খবর দিয়ে আসি বলে চলে গেল মাকে খবর দিতে। ভীম আর অর্জুন রয়ে গেছে ওখানে, মানে অর্জুন ওই স্টেডিয়ামের মাঠ থেকে বেরিয়ে এসছে, কিন্তু এই জায়গা এলাকাটার মধ্যে রয়েছে আর কি। তারপর কি হলো বল? তারপর রাজারা গেছে খেপে, বলছে এইটা কি করে হতে পারে যে আমরা ছিলাম, হ্যাঁ আমরা এইখানে এসেছি, আর ব্রাহ্মণ এসে স্বরভেদ করে দেবে, আর আপনি ওকে বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, আমাদেরকে অপমান করার জন্য ডাকা হচ্ছে। হ্যাঁ, এত মহোৎসব করেছেন, এই মহোৎসবের কি মানে দাঁড়ালো? ফাইনালি তো আমাদের অপমান করা হলো। স্বয়ম্বর ক্ষত্রিয়দের জন্য ব্রাহ্মণদের এটা তো কোনো অধিকার নেই, এইটুকু তো সবাই জানে, এটা তো ধর্মের কথা। এবার এই অপমান নিয়ে বিরাট একটা মানে ঝামেলার ঝঞ্ঝাট সৃষ্টি হলো, পার্লামেন্টের মতো। মানে আমি যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে পার্লামেন্টের মতো, এই থেকে বলছে না এটা হবে না, না এটা হবে না, এরকম না হুলুস তুলু চলছে কিন্তু। হ্যাঁ, এবার রাজারা বলে না, এইসব হয়েছে তো দ্রুপদকেই মেরে ফেলবো, আর কিচ্ছু মানে এইসব এত অপমান সহ্য করতে পারবো না, ব্রাহ্মণকে মারতে পারবো না, ও কোথায় চলে গেছে, বা ওকে মারতে পারাটা ব্রাহ্মণ হত্যা পাপ হবে, তো দ্রুপদকে ক্ষত্রিয় হিসেবে মেরে ফেলবো, আর কোনো মেরেই ফেলবো মানে একদম শেষ। এবার ধ্রুপদকে মারতে এরা বেরিয়েছে, এবার ওই দুজনকে বলছে, ও দুজন দেখেছে আসে, হ্যাঁ তোমরা বলছে তোমরা তো শক্তিশালী, তোমরা একটু বাঁচাও। কি করছে ভীম, তো যথারীতি ভীম এখন পুরোপুরি সানি দেওল করলো। হ্যাঁ, গাছ উপড়ে দিয়ে, টিউবওয়েল উপড়ানোর মতো গাছ উপড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো মাঝখানে। আমার মনে হয় চিৎকার করেছিল,
যেরকম সানি দেওয়াল করে। এবং এখানে প্রচুরবার বারবার কিন্তু বলা আছে যে চিৎকার করার কথা। ধনুর এই পাশে যথারীতি আমাদের অর্জুনও ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে তো পড়লো। এবার ব্রাহ্মণরাও পাশে দাঁড়িয়েছে, আমরাও আছি, টেনশন করো না, হ্যাঁ কিচ্ছু ক্ষমতা নেই কিন্তু আছে। বলছে আরে আপনাদের টেনশন করতে হবে না, আমরা দুই ভাই আছি, হালকা মুচকি হেসে বলে আপনারা বসুন, হ্যাঁ আপনারা বসুন, হয়ে যাবে অত চাপ নিয়ে দেবেন না। হ্যাঁ, এবার কর্ণ অর্জুনকে আর শল্য ভীমকে আক্রমণ করলো। এবার অর্জুনের ওই যে তীরের যে চমক, সেটা দেখে বলছে কে তুমি, কর্ণ বলছে তুমি কে। এখানে আসবো আগে, তার আগে এই সময় কিন্তু আরেকটা আছে ব্যাপার, এই সময় আরেকটা ব্যাপার আছে। এই সময় কৃষ্ণ তো ওখানে আছেই, কৃষ্ণ তো সবসময় পেছন থেকে দেখে, যতক্ষণ না পর্যন্ত তার প্রয়োজন পড়ে ততক্ষণ সে আসে একদম। কৃষ্ণ তখন বলরামকে বললেন এই যে গাছটা উপরে এই যে লড়াইটা করছে আর এই যে তীর ধনুক চালানোর মতো এই ছেলে দুটো, আমার মনে হচ্ছে এ ভীম আর এ হলো অর্জুন। একদম। একটা জিনিস আমি অন্তত নিশ্চিত হয়ে গেলাম এখন, যে আমাদের পিসি এবং পিসির ছেলেরা মারা যায়নি কেউ, এরা সব বেঁচে ফিরে গেছিল। গুপ্ত কি বলে, ডিসগাইজ কি জানো বলে, ডিসগাইজকে ছদ্মবেশেরা ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু এটাই। আমি খুব নিশ্চিন্ত আজকে। এবার চলো দেখি কি হয়, দেখো এবার তুমি মজা। হ্যাঁ একদমই। এবার তখন করছে অর্জুন, তখন এমন তীর কর্ণকে স্মরণিক্ষেপ এমনভাবে দেখাচ্ছে, কর্ণ ভাবছে কে তুমি, এরকম অসাধারণ ধনুর্বিদ্যা তোমার, তুমি কি তুমি নিজে রাম না বিষ্ণু, নিজে জিজ্ঞেস করে একদম ডিরেক্টলি। অর্জুন বলে আমি একজন ব্রাহ্মণ, গুরুর কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছি মাত্র। এই বলে অর্জুন একটা তীরে কর্ণের ধনু দুই ভাগে ভাগ করে দিলেন, ভেঙেই ফেললেন। আবার কর্ণ আরেকটা ধনুক নিল, সেটাও ভেঙে দিল। আর কর্ণ বলল না এটা হলো ব্রহ্মতেজের ব্যাপার। কর্ণ কিন্তু চিনতে পারেনি অর্জুনকে। হ্যাঁ না, কারণ কর্ণ বলছে রাম এখানে কিন্তু পরশুরামের কথা বলছে। হ্যাঁ, আমার সাথে এই যুদ্ধ করতে পারে, সে তো এরকম হয় পরশুরাম, না হলে ইন্দ্র, হ্যাঁ না হলে বিষ্ণু স্বয়ং, অথবা ফাল্গুনী, অথবা অর্জুন। হ্যাঁ, তুমি এর মধ্যে কে বলো তো বাবু? হ্যাঁ একদম। অর্জুন তো বলে না আমি কেউ না, আমি ব্রাহ্মণ, আমি গুরুর থেকে শিক্ষা লাভ করেছি, আমি বিরাট কেউ না বলে ব্যাপারটা ডিসগাইজটা রেখে দেয়। হ্যাঁ, কিন্তু আমার কাছে যে এমন আমি তপস্যা করেছি যে আমার কাছে ব্রহ্মাস্ত্র এবং ইন্দ্রাস্ত্র দুটোই আছে। হ্যাঁ। তো এবার যথারীতি ওর ধনুচ্ছেদ করে দেওয়া হয়। কর্ণ একটা পয়েন্টে বোঝে, একটা পয়েন্টে ডিসাইড করে না বোধহয় আমি যা ভাবছি তা না, এ বোধহয় সত্যি ব্রহ্মতেজের কারণে এই ব্যাপারটা করতে পারছে। এবং সে মোটামুটি হার মেনেই ধরে নে, সে বেরিয়ে চলে গেল। এবার এদিকে শল্য আর ভীমের মধ্যে তো মারাত্মক মারামারি হচ্ছে, এই গাছ ফাছ উপরে নিয়ে। অনেকক্ষণ ধরে মারামারি হলো, কেউ কিছুই হলো না। ফাইনালি ভীম যথারীতি শল্যকে তুলে মাটিতে নিক্ষেপ করলেন, হলো। আচ্ছা, মদ্ররাজ শল্য কিন্তু মাদ্রির পিতা। হ্যাঁ। এবার মাদ্রির পিতা বৈমাত্রভাবে বা বিমাতার জায়গা থেকে হলেও ও কিন্তু মামা, তো মামা ভাগ্নের ঝামেলা হচ্ছে এখানে। এবার মামাও চিনতে পারছে না ভাগ্নেকে, সেই সব ঝামেলা হয়ে এবার শেষে বলল সব হয়ে গেল, এটা মোটামুটি সব পরাস্ত। ব্রাহ্মণরা হেভি খুশি, ব্রাহ্মণরা বলছে দেখো ভাই, আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এরা তোমাদেরকে একদম বিধ্বস্ত করে দিয়েছে। তো রাজারাও বললো না, আমাদেরই বোঝা উচিত ছিল, এদের বোধহয় সত্যি খুব শক্তিশালী এরা, তো ঠিক আছে আমাদের যুদ্ধ থেকে বিরত থাকাই উচিত, এবং ওই যে দ্রুপদকে মারার যে মিশনটা নিয়েছিলাম সে মিশন এখন ক্যান্সেল। হ্যাঁ, এবং তারপরে তাদের বললো যে ব্রহ্মহত্যা করে ফেলবো, হ্যাঁ এরা তো ব্রাহ্মণ। আর সেই সময় আবার কিন্তু কৃষ্ণ মার্কেটে এলেন, এসে বললেন যে দেখো তোমরা লড়াই করছো ঠিক আছে, আমি দেখছি অনেকক্ষণ ধরে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তো স্বয়ংবর ছিল, এখানে একটা কন্টেস্ট দেওয়া হয়েছিল, চ্যালেঞ্জটা ওই ছেলেটা জিতেছে পুরো, কিন্তু জানে লোকটা, হ্যাঁ চিনে গেছে, এর আগেই দেখেছি, কিন্তু জিতে গেছে। এখন তো পাঞ্চালিও খান নেই, ধর্মানুসারে জিতেছে, যা হিসাব ছিল তাই সেটাই করেছে। হ্যাঁ, আপনারা আর এটার মধ্যে এগোবেন না, আমার মনে হচ্ছে এখানেই ব্যাপারটাকে খান্তি দেওয়া উচিত। কৃষ্ণ বলে দিয়েছে, কৃষ্ণ কিন্তু কৃষ্ণর মোটামুটি পুরো মহাভারত জুড়ে কৃষ্ণের যা পার্সোনালিটি ছিল, কৃষ্ণের কথা কিন্তু ফেলতে পারতো না। কয়েকটাই লোক আছে যে ভুলভাল করেছিল কৃষ্ণের এগেন্সে, তারা সবগুলোই গেছে। তো কৃষ্ণের কথা শুনে এরা সব চলে গেল। এইবার এদিকে তো ভীম আর অর্জুন যথারীতি তারা তো কুম্ভকারের কর্মশালায় এসে আনন্দে, ওই যেখানে কুমারের বাড়িতে যে ছিল সেখানে তো আনন্দে ভীম
আনন্দিত মনে কুন্তিকে জানালেন তারা ভিক্ষা করে এনেছেন। এখানে আমার একটা মানে খুবই অসুবিধা আছে, এটা হলো দ্রৌপদীকে কিভাবে ভীম ভিক্ষা দ্রব্য বলল, এটা নিয়ে আমার হেভি প্রবলেম আছে। কারণ যদি এটা না বলতো, মানে ইনফ্যাক্ট আমি জানি না সার্কাজমে বলেছে দেখো কি ভিক্ষা করে এনেছি এরকম করে বলেছে কিনা জানি না, কিন্তু যেটাই বলাটা তো উচিত না। একটা মহিলাকে, একটা মেয়ে তাকে স্বয়ম্বরে অর্জুন জিতে এনেছে, এটা তো ভিক্ষাদ্রব্য বলার মানে এটা কি হচ্ছে? এবার ভিক্ষাদ্রব্য বলেছে যথারীতি কুন্তি ভেতর থেকে বলেছে যে এই গল্পটা খুবই পপুলার, যে 5 জন মিলে ভাগ করে ভোগ করো, 5 জন মিলে ভোগ করো, কিন্তু হ্যাঁ কথাটা ভোগ করো। এবং এইটা বলে যখন ও বেরিয়ে আসে কুন্তি দেখে কৃষ্ণা এবার বলে ফেলেছে এমন একটা কথা যে 5 জন মিলে ভোগ করো। কুন্তির মনে হয় এইটা তো একেবারে শেষ হয়ে গেল, এটা তো আমার মারাত্মক অবস্থা। এবার এই মুহূর্তে কি করব? আমার নিজের পুত্র ধর্মরাজ, তার কাছে যাই, গিয়ে যুধিষ্ঠির এরকম হয়ে গেছে, এটা আমি বলে ফেলেছি, এবার কি হবে? এবার যুধিষ্ঠির বলে যে এটা তো ব্যাপারটা ঠিক হচ্ছে না, মানে তোমার এবার ধর্ম অনুযায়ী তো ব্যাপারটা ঠিক না, অর্জুন জিতেছে, অর্জুনেরই বিয়ে হওয়া উচিত, কিন্তু আবার তুমি বলে দিয়েছো যখন, তখন আমাদেরও কিছু করার নেই। ক্যাচ 22 পুরো, হ্যাঁ ক্যাচ 22 হয়ে আছে পুরো। এবার কুন্তি কিন্তু এটাও বলেছে যে ভিক্ষা বলে সম্বোধিত করাতে, ভিক্ষা বলি আমার নিকটে উপস্থিত করে বলে আমি যথারীতি যা বলি তোমরা ভাগ করে নাও, সেটাই করেছি। যুধিষ্ঠির বলছে তো কেস করেছে, তো বিরাট একটা গন্ডগোলের কেস। এবার সে ফাইনালি বলে যে তুমি ডিসাইড করো, অর্জুনকে গিয়ে বলে তুমি জিতেছো, তুমি ডিসাইড করো কি হবে। অর্জুন বলে দেখো এটা মায়ের আদেশ, কিছু করার নেই। এবং ফাইনালি কিন্তু আমাদের বিয়ে করতেই হবে, মানে 5 জনকেই বিয়ে করতে হবে। ও একটা ইয়েও বলে, ও একটা কি বলে ওটাকে, আরে কি বলে ওটাকে, ধারাবাহিক জায়গা থেকেও বলে। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো পাণ্ডবরা কিন্তু ওই যে সেই যে আসক্ত হয়েছিল, 5 জনেরই প্রেম হয়েছিল, এখন কিন্তু পাণ্ডবরা পরস্পরের দিকে তাকিয়ে কিন্তু বোঝা যায় যে প্রত্যেকেরই দ্রৌপদীর প্রতি আসক্তি আছে। এবার যুধিষ্ঠির বলে আচ্ছা এইটা তো কেসটা তো গন্ডগোল, যুধিষ্ঠির নিজেরও আছে কিন্তু, হ্যাঁ কেসটা তো গন্ডগোল। এবার ও বলে যে একটা তো অপশন আছে, আমরা ভুলে যাচ্ছি কেন, যে ব্যাসদেব কিন্তু আগে বলে গেছিল যে এই 5 জনের মানে আমরা 5 জনই ওর প্রতি হব। তখন বললো ব্যাসদেবকে স্মরণ করে নিচ্ছি, তার মানে ব্যাপারটা ধর্মে আছে, কিন্তু ধর্মের কথা, মানে একটা কম্প্রোমাইজ ফর্মুলা বেরোলো এবং সেখানে বললেন ঠিক আছে এর কোনো অসুবিধা নেই, এটা আমরা সকলেরই ভার্যা, ইনি হবেন। আচ্ছা এখানে একটুখানি বলি যে এই জিনিসটাকে কোট করে আমি এই কদিন আগেই দেখছিলাম ইনসিডেন্টলি, যে অনেকে বলছেন যে তার মানে সেই সময় পলিএন্ড্রি খুব কমন ছিল, বা পলিঅ্যামরি বা পলিএন্ড্রি, হ্যাঁ এটা খুব কমন ছিল, এটা এই গল্পটা থেকে বোঝা যায়। তা কিন্তু নয়, তা যদি হতো পলিএন্ড্রি কমন, তাহলে পরে এই প্রসঙ্গটার কোনো অবতারণা হতো না। হ্যাঁ এই যে অধর্ম হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে, কি করে হবে, এটা হতো না যে ঠিক আছে হয়ে গেছে। আর কুন্তিও তো এত নিজে এসে দেখার পর মনে হচ্ছে যে আমি কি করে ফেললাম, হ্যাঁ এটাও হতো না। তো কোনো একটা সময়ের একটা গল্প, কিন্তু এই সময় আবার পরে এটাকে কিন্তু এটাও বলা হয়েছে যে না এটা একটা অধর্ম হচ্ছে সম্ভবত। এরপরেই এটাকে জাস্টিফাই করার জন্য 3টে রেফারেন্স দেওয়া হয়েছে বিভিন্ন সময়কার, যে কে কখন কার প্রতীক ছিলেন। এবং দেখা যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, সেই সময় এক মহিলার বেশি স্বামী হওয়াটা খুব কমন না হলেও আনকমনও ছিল না, একদম মানে অভূতপূর্ব ছিল না, ঠিক। এবং সেটা একটা জিনিস কিন্তু আবার প্রমাণ করে, হলো বহুপত্নীর যেরকম কথা আমরা শুনতে পাই পুরুষদের, সেমভাবে একজন নারী কেন বহু স্বামী রাখতে পারবে না। যদিও এখানে দ্রৌপদীর নিজের ইচ্ছের জায়গাটা ছিল না, বাট একটা অদ্ভুত জিনিস, এটা হলো সিরিয়ালে তো দেখিয়েছে যে দ্রৌপদী না মেরে সাথে কিয়া হো গিয়া এইসব করেছে, এখানে কিন্তু একবারও দ্রৌপদীকে তো কোনো ভয়েসই দেওয়া হয়নি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো রকমের দেওয়া হয়নি। এবং এই সময় যদি কৃষ্ণ আর বলরাম এসে পৌঁছালেন এদের কাছে, এবং ও পিতৃশশা মানে ওর পিসিকে বললেন যে আমি কৃষ্ণ বলরাম। এবার কৃষ্ণ বলরাম বলে আমরা তো তোমার খুবই কাছের লোক, তো আমরা যুধিষ্ঠির জিজ্ঞেস করে আপনি জানলেন কি করে, বলে সামহাও আমি চিনেছি তোমাদেরকে ওখানে দেখি, এবং তারপর তোমাদেরকে ফলো করে এই অবধি এসছি, এবং তোমরা ঠিক করে থাকো, অজ্ঞাতবাসী থাকো, আপাতত ম্যানেজ করে নাও কয়েকদিন, তারপর বাকিটা দেখা যাবে কি হবে। এদিকে ধৃষ্টদ্যুম্ন মানে
যথারীতি দাদা নিজের জায়গার থেকে, বোন কোথায় বিয়ে হলো বোনের এটা দেখার জন্য পেছন পেছন গেছে। এদিকে রাত্রি হয়েছে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়েছে। খাওয়ার দাওয়ারের ব্যবস্থার মধ্যে একটা অদ্ভুত ওদের নিয়ম ছিল, সেটা হলো যতটুকু খাওয়ার আসতো সেটা দুভাগে ভাগ হতো। একটা পুরো ভাগ ভীম খেত, আর বাকি ভাগটা বাকি 4-5 জনের মধ্যে বা যতজন থাকে তার মধ্যে ভাগ হতো। মানে ভীমের খাওয়ারটা অনেক দরকার ছিল। তো এবার যাই হোক, ভিক্ষাবৃত্তি করে যা খাওয়ার এসছে সেটা ভাগ করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। কুন্তী পাণ্ডবদের মাথার দিকে শুয়েছে, মাথার দিকে মানে কোনো একটা শয্যায় তিনি ইয়েতে, আর দ্রৌপদী কিন্তু পায়ের দিকে। ফেমিনিস্টরা এখানে খুবই আপত্তি করতে পারেন, যেটা আমি আমার মনে হচ্ছে যে এখানে লেখা আছে দ্রৌপদী পায়ের দিকে শুয়েও তার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, মানে ওরাই ডিসাইড করে নিয়েছে যে দ্রৌপদীর কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এখানে বলতে ওখানে দিয়ে মানে ওখানে শুয়ে আছে কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না, এটাতেই বোঝা যাচ্ছে যে সবটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আরে কি অদ্ভুত ব্যাপার, কেন? হ্যাঁ দেখ, তুই ওখানে স্বয়ম্বর হওয়ার পর থেকে হ্যাঁ দ্রৌপদীর কিন্তু কোনো ভয়েস নেই। না, কোনো ভয়েস নেই এখনো অবধি কি পুরোটাতেই অনেক কম ভয়েস কিন্তু। হ্যাঁ, কোনো দ্রৌপদীকে ভয়েসই দেওয়া হয়নি যে দ্রৌপদীর কি মনে হলো যখন এটা হলো। হ্যাঁ, কুন্তির কি মনে হলো সেটা তো বুঝলাম, যে ওরা ক্যাচ-22 পড়েছে, কিন্তু দ্রৌপদীর কি মনে হচ্ছিল। এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা মিসিং বলে মনে হচ্ছে আমার। একদমই, এবং এটা আমরা ডিটেইলডের থেকে বলছি, একদম প্রচন্ড ডিটেল। সব শ্লোক আছে সেরকম, তুই তো বলছিস যেটা সেখানে শ্লোক বাদ আছে, আমি তো সব শ্লোক আলাপ থেকে পড়ছি, সেখানেও এরকম কোনো বক্তব্য নেই। এবং আমার এটা পরে এত অদ্ভুত লেগেছে যে পায়ের বালিশের মতো শুয়েও দ্রৌপদীর মনে কোনো দুঃখ নেই বা পাণ্ডবদের প্রতি অবজ্ঞার ভাব নেই। ওদের মনে হয়েছে লিখে দিয়েছে আর কি। প্রচণ্ড প্যাট্রনাইজিং একটা, প্রচণ্ড মানে পেট্রিয়ার্ক একটা স্টেটমেন্ট, এবং খুবই মানে আমার যথেষ্ট অস্বস্তি হয়েছে এটা পড়তে। যাই হোক, যেটা লেখা আছে সেই অনুযায়ী আমাদের বলতে হবে। এবার সেখানে দ্রৌপদী ওরা শুয়ে শুয়ে বিভিন্ন রকম ওয়ার টেকনিক্স নিয়ে আলোচনা করা শুরু করলো। যথারীতি ক্ষত্রিয় এরা আর কি টাইম পাস করবে, কি নিয়ে গল্প করবে। এরা তখন তো আর ফেসবুক ছিল না, দেখেছি যোগী স্ট্যাটাস দিয়েছে, এ তো বলতে পারবে না। ওরা যথারীতি যা করার তাই করছে। দ্রৌপদী শুয়ে আছে, ওর সাথে তো ওর কাছে একটুখানি নিজেদের আমার মনে হয় হঠাৎ করে ওরা প্রতিদিনই একসাথে আছে, হঠাৎ করে ওই রাত্রিবেলা যুদ্ধের টেকনিক নিয়ে গল্প করতে আরম্ভ করবে কেন? এটা ঠিক, দ্রৌপদীকে ওটা দেখানো ছিল, দেখো আমরা কিন্তু বীর, আমরা কিন্তু আসলে যুদ্ধ জানি। এটা একদমই ঠিক, এটাও হতে পারে, সম্ভাবনা খুবই প্রবল। তো সেইটা শুনে ফেলে কিন্তু ধৃষ্টদ্যুম্ন। আর এদিকে দ্রুপদ তো মনে মনে ভাবছে যে লক্ষ্যভেদ করেছে সে তো বীর। তো আমি তো চেয়েছিলাম অর্জুনকে, তাহলে মানে কোনো হীন জাতি নিয়ে গেল না তো? সে কি আদৌ ব্রাহ্মণ ছিল? ব্রাহ্মণ হলে তাহলে এরকমভাবে প্রচণ্ড একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডে, মেয়েটা কি দশায় আছে, কে নিয়ে গেল, মানে কেউ আমাকে বিট্রে করে ফেললো না তো? আমার যে মানে ও একটা জায়গায় লেখা আছে পুষ্পমালা কি শ্মশানে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, এটাও মনে হয়েছে তাহলে কি অর্জুনই লক্ষ্যভেদ করলো? যদি অর্জুন, আমি তো অর্জুনের জন্যই বানিয়েছিলাম, অর্জুন ছাড়া আর কেউ পারবে না, তাহলে এটা অর্জুনই করলো। আবার মনে হচ্ছে কর্ণও তো তুলে ফেলেছিল। এইসব বিভিন্ন রকম কনফিউজ একটা স্টেটে ও আছে। এবং এই পয়েন্টে এসে ধৃষ্টদ্যুম্ন এলো, তো কি হয়েছে বাবা, হ্যাঁ মেয়ে কোথায় আছে? তো ধৃষ্টদ্যুম্ন বলে এই ব্যাপার, খুব ভালো যে আছে আমি এটা বলতে পারছি না, কারণ কুশ ঘাসের ওপরে শুয়ে আছে, এরকম ঘটনা ঘটেছে। তবে ওরা, আমি শুনেছি কান পেতে যে ওরা আলোচনা করছিল যুদ্ধের টেকনিক নিয়ে, এবং যে আলোচনাটা করছিল বাবা সেটা সবাই করতে পারে, সেটা কিন্তু ব্রাহ্মণ বৈশ্য এদের আলোচনা নয়, এটা কিন্তু ক্ষত্রিয়দের আলোচনা, এবং বেশ স্ট্রং আলোচনা। কাজে এই ব্যাপারে আমরা আপাতত নিশ্চিত হতে পারি যে এরা হচ্ছে খুব উচ্চ বংশের ক্ষত্রিয়। এবং আমার মনে হচ্ছে তখন দ্রুপদ আর ধৃষ্টদ্যুম্ন মিলে আলোচনা করে বলে, তাহলে কি আমরা যে রিউমারটা মানে শুনছিলাম উড়ো কথা, যে যতুগৃহ থেকে বেঁচে এই 5 জন তাদের মাকে নিয়ে বেরিয়ে গেছিল, তাহলে বোধহয় এটাই তারা। তা না হলে তো এই মিলছে না, 2 2 4 হয়ে গেল। ঠিক, এবার তারা তাদের এক ইয়েকে আর কি খাবরি, তাকে বলে আপনি যান গিয়ে ওদেরকে বলুন, কনফিডেন্সিয়ালি বলুন যে আমরা জানি তারা কে। এই কিন্তু ধরা পড়া শুরু হলো এদের। হ্যাঁ, আমরা জানি তারা কে, আপনি গিয়ে খবরটা দিন ওদেরকে, তারপর ওদেরকে আসতে বলুন, তারপর বাকিটা কথা হবে। তো এইখানে আমার মনে হয় এই জায়গাটা ডিডাকশন করছে দুজন মিলে। তাহলে কি মানে এটা পুরো একটা ওইরকম সিনের মতো, শার্লক হোমস আর ওয়াটসনের একটা সিনের মতো,
ডিডাক্ট ফিডাক্ট করে ফাইনালি ওরা মনে করেছে না এইটা কিন্তু পাণ্ডবই হবে। হ্যাঁ, তো এর মধ্যে আবার এক পুরোহিত গেছে। হ্যাঁ, কারণ বিয়েটা তো হয়নি। হ্যাঁ, বিয়েটা হয়নি তো এখনো। হ্যাঁ, পুরোহিত গেছে, পুরোহিত গিয়ে বলছে যে আপনাদের বংশ এগুলো তো জানতে হবে, বিয়ে হবে, এগুলো বলুন। যুধিষ্ঠির ওখান থেকে হেভি ডিপ্লোম্যাসি দেখিয়েছে, বলছে না না দেখুন, স্বয়ম্বর আপনি ডেকেছিলেন, স্বয়ম্বরে এইসব শর্ত ছিল না। স্বয়ম্বরে শর্ত ছিল যে একজনকে ওখানে আপনার ধনুক তুলে ওই লক্ষ্যে করতে হবে। এবার লক্ষ্য ভেদ হয়েছে, উপযুক্ত মানে ভাবে আমরা স্বয়ম্বরে অর্জুন জিতেছে, তো অবশ্যই কৃষ্ণাকে নিয়ে চলে আসা হয়েছে, এবার তার বিয়ে হবে। এর মাঝখানে এই হঠাৎ বংশ কী কথা হচ্ছে, সব এগুলোর তো কথা ছিল না বাবু। এইসব চলছে, তখন যেই যাকে পাঠিয়েছিল যে বলে এসো যে আমরা কে, সে এসে এদেরকে বলে যে সেসব তো হলো, আপনাদেরকে ধ্রুপদ রেখেছে ইয়েতে রাজমহলে, কারণ খাদ্য পানীয় ইত্যাদির বন্দোবস্ত হয়েছে। এই বই অনুযায়ী এর পরের থেকে হচ্ছে এই বৈবাহিক পর্বটা শুরু। এবার তাহলে বিবাহ পর্বটা এখনো বাকি থাকলো। বাবা দেখেছেন এক একটা পর্ব নিয়ে কতক্ষণ কত কিছু হয়ে যায়। আর ব্যাপারটা লেখা আছে ছোট করে, কিন্তু পড়তে গিয়ে বা গল্পের ভেতরে যেতে গিয়ে তো আমরা অনেকটা দূর চলে যাই। এই পর্বে তো আমার একটা জায়গা সত্যি খুব অসুবিধা হয়েছে। আপনাদের কি মনে হয়েছে এই পর্ব শুনে বা এই গল্পগুলো শুনে, সেটা অবশ্যই জানাবেন। আর অদ্ভুত একটা ব্যাপার আছে তো, এই গল্পগুলোর তো ক্রোনোলজি নেই, বাট আমরা যদি ক্রোনোলজিটাকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ক্রোনোলজিক্যাল। মাঝখানে আমরা বিভিন্ন গল্পে গিয়ে আবার ফিরে আসি কিন্তু মেন লাইনে আর কি, ক্রোনোলজি সমঝিয়ে। হ্যাঁ, ক্রোনোলজি সমঝিয়ে। তো এইখানে আমরা ফাইনালি শেষ করব, এরপরে তো বিবাহ। হ্যাঁ, এরপর বিয়ে বাড়ি যাওয়া আছে আমাদের সবাই মিলে। তো নেক্সট এপিসোডে আমরা সবাই মিলে বিয়ে বাড়ি যাব। আর পাঞ্চাল রাজের বিয়ে বাড়ি মানে সেখানে খাওয়া দাওয়া হেভি হবে, এটা আমরা জানি। তো আমরা সেই খাওয়া দাওয়া কি হবে, হ্যাঁ কি হবে না হবে, সেই নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লাগলো। কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, এবং যদি আপনাদেরও কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর যেহেতু নতুন চ্যানেল, সেজন্য বারবার বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, এবং কীরকম লাগছে কোনো ফিডব্যাক যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। আমরা অলওয়েজ ওপেন টু ফিডব্যাকস। আজকের এপিসোড এখানে শেষ করি, দেখা হবে পরের এপিসোডে। তো আজকের জন্য টাটা। তার আগে যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ কারেক্ট। চলুন, দেখা হচ্ছে, টাটা।